অনেক লম্বা একটা পলিসি কেন্দ্রিক আবার অল্প ছোট ছোট করে আলাপ আলোচনা হলো। পলিসির আলাপে ছোট আলাপে যেটা জটিলতা সেটা হচ্ছে পলিসি আলাপটাই একটু ডিপ আলাপ, সেখানে ছোট আলাপে আবার বেশি ভিতরে ঢোকা যায় না। তো সেম সমস্যাটা আসলে এই নির্বাচনের আগে যখন পার্টিকুলার পলিসি আলাপ হয় সেক্ষেত্রেও এরকম একটা সমস্যা থাকে। সেটা হচ্ছে যে পলিসির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমি আপনার প্রশ্নে আসছি, একটু ব্যাকগ্রাউন্ডে বলি বা একটু রেসপন্স নিয়ে একটু আলাপ করি। সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে রাষ্ট্রের দুই ধরনের পলিসি নিয়ে পার্টির আলাপ করতে হয়। একটা হচ্ছে যে পিপলের একটা নিড আছে, সেটা হয়তো অতটা পলিসি কেন্দ্রিক না, সেটা সেবামূলক আলাপটা সেটাকে সবচেয়ে বেশি অ্যাড্রেস করতে হয়। কারণ মানুষ ওই যত না একটা ভিশনারি 40-50 বছর ইকোনমিক ডেভেলপমেন্টটাকে যত না বেশি গ্রহণ করে, তার থেকে সেই যে হেলাল ভাই যেটা বললো যে হাসপাতালে সে অক্সিজেন পাচ্ছে না, সেটা কিন্তু তাকে সবচেয়ে বেশি হার্ট করে। সো এটা নিয়ে পার্টিকুলার এক ধরনের ইমিডিয়েট এটাকে অ্যাড্রেস করার প্রয়োজন হয়। আর একটা হচ্ছে পুরো রাষ্ট্রের ইকোনমিটা কিভাবে স্টেবল হবে, কিভাবে অগ্রগতি হবে। তো সেই জায়গা থেকে আমাদের জটিলতা হচ্ছে যে এই আমাদের জোটের জামাত সহ যেই 10 দলীয় জোট সেটা বলেন, কিংবা বিএনপির যে 31 দফা, তারপর ইকোনমিক 8 দফা, প্রত্যেকটা জায়গাতেই দেখবেন যে কিছু ভালো ভালো কিছু প্রবলেম অ্যাড্রেস হয়েছে এবং কিছু ইকোনমিক ভিশন অ্যাড্রেস হয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম হচ্ছে উভয় জায়গাতেই হচ্ছে সেটার ফান্ড কিংবা সেটার মেকানিজম পলিসি, যেটা মানে এটা হাউ প্রশ্নটা আসলে খুব বেশি অ্যাড্রেস করা হয় না, যে আসলে কিভাবে ডেসক্রিপটিভ নেচারে হয়েছে, এক্সপ্লেইনেটরি নেচারে হয় না, হাউ প্রশ্নটাকে অ্যাড্রেস করা হয় না। যে আসলে এটার যেমন হেলাল ভাই বলেছে যে ফান্ডটা তো আসলে সংসদে অ্যাপ্রুভ করার একটা বিষয় থাকে। আমি একটু ডিসএগ্রি করি যে এই সমস্যাটা কিন্তু আমাদের জোটের পলিসিগুলোতেও আছে, আমি সেটা নিয়েই মেনে নিয়েই বলছি। সেটা হচ্ছে যে এই পলিসি যেভাবে ইকোনমিক সোর্সটা যেভাবে সংসদে অ্যাড্রেস করতে হবে, সেমভাবে কিন্তু পলিসিটাও সংসদে, এই যে প্রস্তাবনাটাও সংসদে পাস হতে হবে, দুইটা জিনিস সংসদের। আবার একই সাথে আমার যেহেতু একটা এক্সিস্টিং ইকোনমিক সিস্টেমে আমার 100% বাজেটের একটা অ্যালোকেশন আছে, তার মানে আমি যদি কোথাও একটু এদিক ওদিক করতে চাই তাহলে আমাকে কিন্তু ওই 100%-এর ভিতরেই থাকতে হবে। তাহলে আমি কোন পার্সেন্ট থেকে কোথায় যাব, নাকি আমার টোটাল বাজেটের পরিমাণটা বাড়বে, এই জায়গাগুলো কিন্তু আমাদের একটা রূপরেখা পলিসির সাথে সাথে আসা দরকার। সেই জায়গা থেকে যেমন এক্সিস্টিং যে সিস্টেমগুলো আছে, যেমন বিজিডি আছে, বিজিএফ আছে, এবং বিধবা কার্ড আছে, বয়স্ক ভাতা আছে, এই প্রত্যেকটাই কিন্তু একটা মডেল যেখানে নিডি মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রোভাইড করা হয়। তো সেইগুলো কি থাকবে কিনা, সেগুলোর বাইরে ফ্যামিলি কার্ডগুলো কিভাবে, সেগুলো ফান্ড ক্রাইসিস কিন্তু বর্তমান স্টেটে আছে। তো সেই জায়গাগুলো নিয়ে আমাদের অনেক জায়গা আছে। আমরা এনসিপির জায়গা থেকে যেই বিষয়টা, যেহেতু আমরা এখন এককভাবে সরকার গঠন করছি না, কারণ আমরা তো ইলেকশনই করছি 30টা সিটে, তার মানে নিশ্চিতভাবেই আমরা এককভাবে সরকার গঠন করছি না। আমরা যেটা জোটের মধ্যে চেষ্টা করছি, যদি আমাদের 10 দলীয় জোট যদি ক্ষমতা আসে, আমরা 7-8টা আমাদের যেমন 24 দফা আছে, যেটা একটা রাষ্ট্রের ভিশনারি, যেমন বিএনপির 31 দফা আছে, ওইটাতে 24 দফা কি এনসিপি 24 দফা আছে। আমরা আমাদের পার্টির শুরুতে আমরা 24 দফা দিয়েছিলাম। তো সেই 24 দফাটাও ওই ভিশনারি অনেক ডিটেইল না, ডিটেইল না, কিন্তু আমরা এখন পুরো রাষ্ট্রের যে পলিসিকে দেখতে আমরা 7-8টা পয়েন্ট আমরা নিয়ে কাজ করছি। আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে এটা প্রকাশ করবো যে শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের জোট সরকার ক্ষমতা আসলে আমরা এনসিপি হিসেবে কি আদায় করে নিব এই জোট সরকারের কাছ থেকে। স্বাস্থ্যের ক্ষেত্রে, নারী অধিকার, মানবাধিকার, এগুলোর ক্ষেত্রে আমরা 7-8টা পয়েন্টে ফোকাস করে এক্সক্লুসিভ আদায় করবেন। আপনি যদি আপনার জোটই যদি ক্ষমতা আসে, আপনি তো মানুষকে দেবেন, আপনি কার কাছ থেকে আদায় করবেন? জোটের মধ্যে তো জোট সরকারগুলোর নেচারটা কিন্তু মাল্টিপল পার্টি থাকে। তো এখানে মনে জামাতের একটা প্রস্তাবনা আছে, সো ওখানে তো আমার বার্গেইন করতে হবে, আমি যদি একবার খোলামেলা ভাবে আলাপটা করি। তো সেই জায়গা থেকে এইটা একটা জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে একটা মৌলিক সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের রিসোর্স যেটা আছে সেটা কিন্তু আমরা চাইলেই অনেক বেশি বৃদ্ধি করে ফেলতে পারবো না। আমাদের মৌলিক সমস্যাটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে। যেমন আমাদের যেই পরিমাণ স্বাস্থ্য খাতে বরাদ্দ যায়, ওই বরাদ্দের অক্সিজেন মেশিন কিনলেও কিন্তু কিছু মানুষ অন্তত বেশি বাঁচে। সো এই জায়গা থেকে আমরা অনেক বেশি টাকা অ্যালোকেট করতে পারবো, চাইলে পলিসি অ্যালোকেট করতে পারবো, কিন্তু আমরা যদি ওই মধ্য জায়গা থেকে কিংবা রাজনৈতিক নেতারা যদি ওই টেন্ডারগুলো থেকে বড় অংশ না কাটা বন্ধ না করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের পলিসিগুলো একভাবে কাজ করবে, আবার ঠিকই ওই উপজেলা পর্যায়ে একটা হসপিটালে গিয়ে আসলে অক্সিজেন পাওয়া যাবে না। তো এটা আমাদের একটা বড় সংকট, যে একই সাথে আমাদের রাষ্ট্রের ইকোনমিটা কিভাবে ডেভেলপ করা যায় সেই জায়গাগুলোতে ফোকাস করা, পাশাপাশি এক্সিস্টিং ইকোনমিতেও আমরা যেই পরিমাণে টাকা দেই বিভিন্ন খাতে, সেই টাকার কিন্তু কোনো ধরনের ইউটিলাইজেশন হয় না, অনেক কম হয়। সেইটাকে ইউটিলাইজ করার একটা গুড গভর্নেন্স এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাষ্ট্রের, মাসুদ কামাল ভাই শুরুতে যে জায়গাটা বলছেন যে কে কি দিবে বা কার থেকে কি প্রত্যাশা, এই জায়গা থেকে সবচেয়ে বড় যে জায়গা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ, একেবারেই নিডি কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষ কিন্তু রাষ্ট্র থেকে তেমন কিছু চায় না। সে রাষ্ট্রকে টাকা দিয়ে সে পালতে চায়,
রাষ্ট্রকে টাকা দিয়ে সে পোষণ পালতে চায় যেন তার অ্যাজ এ সার্ভেন্ট হিসেবে রাষ্ট্র কাজ করে। তো আমরা যদি একটা মিড লেভেলে, আমি শেষ করছি 30 সেকেন্ডে, একটা মিড লেভেলে ব্যবসায়ীদেরকে আমরা যদি বিরক্ত করাটা বন্ধ করি, হ্যাঁ, আমরা যদি এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যারা এলাকায় কাজ করে কিংবা বাড়িওয়ালা, তারপর হচ্ছে মানে নানা লেভেলে পেশাজীবী মানুষকে, তাদের যদি চাঁদা না দিতে হয়, তাদের সেবাটা যদি আমাদের রাজনীতিবিদরা খেয়ে না ফেলে, তাহলে রাষ্ট্র অন্তত স্বস্তিতে কাজ করতে পারে। তারপরে ইকোনমিক পলিসি মেকাররাও আরো মানে ভালো পলিসি কাজ করতে